আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এসালাম নিয়ে চলে গেছিল সেগুলোকে ফেরত আনার জন্যই উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সে টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা সেটা দেখি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলাম ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক, দেশের মোট রেমিটেন্সের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে। যেহেতু ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছিল, এক বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নূতন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার করে। 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থার আপনার ভূমিকা বেশ বিতর্কিত এবং একজন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন খেলাপি বলা যাবে না, তা আমি সেটা মেনে নিলাম। একজন ঋণগ্রস্ত ব্যক্তি 89 কোটি টাকা ব্যাংক যার কাছে পাবে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংক এসালামের গ্রুপে হাতে তুলে দেওয়ার ফলে আজকে ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা আপনার দেশের বাইরে পাচার হয়ে গেছে। সাইপ্রাসের মতো আপনার একটি দেশ ইসলামী ব্যাংকের এসালামের সম্পত্তি আপনার বাজেয়াপ্ত করেছে। আজকে বলা হয় যে ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত করতে হবে, এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এই সংসদের জন্য, তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট, কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে চিফ হুইপ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং করা, এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি নাম নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন। বক্তব্য দিচ্ছি ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। সারা দুনিয়া জানে উনি জানেন না, উনার মতো একজন বিজ্ঞ মানুষ আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয়
শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কইর তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। কোনো নজির নেই দুনিয়া। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না, গ্রাহক ধার ধারে, তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2,000-3,000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বিধি 68 জন্য একটি নোটিশ অন্তর্ভুক্ত আছে। নোটিশটি এনেছেন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15। নোটিশের সপক্ষে 5 জন মাননীয় সদস্য স্বাক্ষরপূর্বক সমর্থন করেছেন। এরা হলেন মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মীর আহমদ বিন কাসেম, ঢাকা 14, মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16, জনাব সালাউদ্দিন, গাজীপুর 4। কার্যপ্রণালী বিধির 69 বিধি উইদিন ব্র্যাকেট 2 উপবিধি অনুযায়ী আলোচনার সময় সর্বমোট 1 ঘন্টা। আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ শফিকুর রহমান, ঢাকা 15কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি আমলে নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক, দেশের মোট রেমিটেন্সের একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে দেশে আসে। যেহেতু তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অব্যাহত অপপ্রচার এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক হয়রানি সত্ত্বেও 2016 সালে ব্যাংকটি 447 কোটি টাকারও বেশি মুনাফা অর্জন করে। সে সময় খেলাপি বিনিয়োগের হার ছিল মাত্র 4%। কিন্তু পরবর্তীতে ফ্যাসিবাদী সরকার নজিরবিহীন উপায়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ দখল করে এবং ব্যাংক লুটপাট ও অনিয়মের মাধ্যমে শুধু এই ব্যাংকেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এর ফলশ্রুতিতে 2024 সালে ব্যাংকের মুনাফা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি। খেলাপি বিনিয়োগের পরিমাণ মোট বিনিয়োগের প্রায় 51% এসে পৌঁছায়। যেহেতু ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের পথে অগ্রসর হচ্ছিল, 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নূতন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। একই সঙ্গে ব্যবস্থাপনায় অযৌক্তিক ও অন্যায় হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক মাননীয় বিরোধী দলের নেতা, আপনি তো পরে আবার বলতে পারবেন, এই পর্যায়ে সংক্ষিপ্ত করেন, পরে আবার বলবেন। এতটুকুতেই রাখতে পারি। জি। এই বিষয়ে আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি। জি, thank আপনাকে you. সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন আমি আহ্বান জানাবো নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার তৌফিক দিয়েছেন। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা অত্যন্ত বলিষ্ঠ সম্ভাবনাময় ব্যাংক, যা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এবং বর্তমান তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এর যাত্রা শুরু হয়েছিল 1983 সালে এবং কিছু আল্লাহ নিবেদিত প্রাণ বান্দা সেই সময় চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলেন। তারা এই সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থা চালু করার নিয়তে এটা করেছেন এবং তারা সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো ঘুরে তাদেরকে বিভিন্ন সরকারকে মোটিভেট করে তারা এখানে ইনভেস্ট করার ব্যবস্থা করেছেন। তারা এখন আল্লাহর দরবারে চলে গিয়েছেন, কিন্তু তারা যে সফল উদ্যোগটা নিয়েছিলেন সেটা মহিরু আকার ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকের 3 কোটির বেশি গ্রাহক রয়েছে এবং 80 লক্ষ উদ্যোক্তা রয়েছে। তো একটা ব্যাংক দেশের জন্য রক্ত প্রবাহের কাজ করে। শরীরের রক্ত প্রবাহের কাজ যেমন শিরা উপশিরার কাজ, ঠিক তেমনি ব্যাংকের মাধ্যমে একটা সমাজে রক্ত প্রবাহ হয়। সেই ব্যাংকটাকে ধ্বংস করার জন্য সেই ইসলামী ব্যাংক ব্যবস্থা যেখানে বিশ্বে নন্দিত এবং বাংলাদেশে আপামর জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছেই এটা নন্দিত, কিন্তু সবার আস্থার প্রতীক, কিন্তু সেই ব্যাংকটাকে ধ্বংস করে এই দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নীল নকশা করা হয়েছিল, বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল। কিন্তু সেই ফ্যাসিস্ট আমল চলে গিয়েছে। তারপরে ব্যাংকটা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন শুরু হয়েছে আরেকটা নতুন ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি যারা, তারা কম বেশি আমরা কোরআন পড়ি এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায়, অবৈধ এবং বাড়াবাড়ির কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আমরা এই নীতির ভিত্তিতে, কোরআনের এই নীতির ভিত্তিতে আমরা আজকে আমাদের সরকার যেই পথে আগাচ্ছে ইসলামী ব্যাংকের ব্যাপারে, আমরা এই নীতির ভিত্তিতে এটা প্রতিবাদ করছি এবং তাদেরকে সংশোধিত হয়ে আবার নতুন করে তারা সৎ পথে ফিরে আসার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি।
এই জন্য আমি বলবো যে ব্যাংকটা যেভাবে চলছিল, অর্থাৎ তার যেই সুষ্ঠু নিয়ম নীতি ব্যবস্থাপনা, তার উপরে ব্যাংকটাকে ছেড়ে দেওয়ার জন্য এবং ব্যাংকের উপরে অযাচিত হস্তক্ষেপ না করার জন্য। কারণ এই দেশের মানুষ অন্যায় সহ্য করে, কিন্তু বেশি দিন না। এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এবং সেই প্রতিবাদটা তারা দেখিয়ে দিয়েছে 24 অগাস্টে। এখন যদি ইসলামিক ব্যাংককে তার পথে চলতে দেওয়া হয় এবং তার যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার ভিত্তিতে যদি পরিচালিত হয়, তাহলে দেশ যেমন রক্ষা পাবে, জাতি উন্নত হবে এবং সরকারও রক্ষা পাবে। এই জন্য আমি সরকারের সুমতির আবেদন করছি, সুমতি আকর্ষণ করছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মারদিয়া মমতাজ, মহিলা আসন 44। আপনার সময় 5 মিনিট। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমন একটি বিষয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যেটি একই সাথে বাংলাদেশের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের স্বার্থের সাথে জড়িত। ইসলামী ব্যাংক বাংলাদেশে একটি আস্থার প্রতীক। প্রায় 400টি শাখা, 271টি উপশাখা, প্রায় 2800টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং 3 কোটির মতন গ্রাহক নিয়ে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি এর আগের দিনগুলোতে সর্বাধিক সংখ্যক প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে 9 বার সর্বাধিক রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার কিভাবে এই ব্যাংকটিকে অবৈধভাবে দখল করে নিয়েছে এবং এমন একটি গ্রুপের মাধ্যমে দখল করে নিয়েছে যারা মোট খেলাপি ঋণের অর্ধেকের বেশি এই ব্যাংক থেকে তুলে নিয়েছিল। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার আসার পরে এই অবস্থার পরিবর্তন ঘটবে। আমরা দেখেছি নির্বাচিত সরকার আসার পরে এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলো যিনি জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে জনতার কারণে, জনতার আকাঙ্ক্ষার কারণে অপসারিত হয়েছেন। আমরা জানি না এর পেছনের কারণ কি, বরং তার একজন পরিবারের সদস্য, তার স্ত্রীর 3 কোটি টাকা ঋণ খেলাপি। সুতরাং এক্ষেত্রে আমাদের মনে হয় যে তিনি এই পদটির জন্য কিছুতেই যোগ্য ছিলেন না। এর প্রভাব যেটা পড়েছে সেটা 4 জুনের বিজনেস স্ট্যান্ডার্ড থেকে আমরা দেখি 7 দিনে 4200 কোটি টাকা এখান থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গ্রাহকরা আস্থা হারিয়ে ফেলছেন। সিআরআর প্রয়োজনীয়তা 7000 থেকে কমে 2600 কোটি টাকায় নেমে এসেছে। এই বিপুল ঐশ্বর্যময় ব্যাংকটি অবশেষে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সাহায্য প্রার্থনা করেছে, যেটি একই সাথে দেশের অর্থনীতির এবং ব্যাংকের জন্য চরম অবমাননাকর। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক বিষয়ে ক্ষমতা, জনআস্থা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই 4টি বিষয় জড়িত। সুতরাং দেশের অর্থনীতি এবং কোটি কোটি আমানতদারের স্বার্থে এই ধরনের অযাচিত হস্তক্ষেপ সামগ্রিক আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে। এমত অবস্থায় আমরা 2টি বিষয় জোর দিতে চাই। এক, এই বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নরের প্রতি সরকারের এই পক্ষপাতিত্বের আমরা কারণ জানতে চাই। 2, বাংলাদেশ ব্যাংকের তদারকি কাঠামো, প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং সংসদীয় জবাবদিহিতার মধ্যে ভারসাম্যতা আনা জরুরি। মাননীয় স্পিকার, আমি সবশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইকোসিস্টেম। সুতরাং এটিকে ক্ষতিগ্রস্ত করলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সাইফুল আলম, ঢাকা 12। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ 2 মিনিট লেফট রাখছেন, ওটা আপনি আমাকে দিতে পারেন। জি, মাননীয় স্পিকার, দেশের টোটাল ব্যাংক ও আর্থিক
যে অব্যবস্থা, এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। বর্তমানে 34টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টি প্রতিষ্ঠান গ্রাহকদের আমানত টাকা সময় মতো ফেরত দিতে পারছে না এবং 14টি ইসলামী ব্যাংক তাদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। মাননীয় স্পিকার, এই জুন মাসে গত 2 দিন আগ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে 35,000 কোটি টাকা গ্রাহকরা উত্তোলন করেছেন, যার ফলে যেটা বোঝা যাচ্ছে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা পুরাতন তথ্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে এদেশে রিজার্ভ চুরির মতো বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এদেশের ডিজিএফআই নেতৃত্বে ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পত্রিকায় এসেছে। বড় ঋণ খেলাপির সংখ্যা অনেক, এর মধ্যে শীর্ষে আছে এস আলম। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক রেটিং এবং খেলাপি ঋণের তুলনামূলক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে রেটিং আগে পজিটিভ ছিল, এখন সেটা নেগেটিভে চলে গেছে। সেটা যদি না হয়, পজিটিভ না হয়, তো আমরা ঋণ পাবো না। আমরা S&P স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার যে আপনার তথ্য, মুদিজ এবং ফিচের তথ্য, সেখানে আমরা দেখতে পাই যে আপনার 2009 সালে ছিল পজিটিভ, 2015 সালে ছিল স্টাবল এবং 2026 সালে সে B+ অর্থাৎ নেগেটিভে চলে আসছে। মাননীয় স্পিকার, ব্যাংক খাতের সামগ্রিক খেলাপি ঋণের হার যেটা 2009 সালে 9.2 ছিল, 15 সালে 8.79, 26 সালে সেটা দাঁড়িয়েছে 32.26%। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ পরিস্থিতি 2009 সালে এটা 2 থেকে 3%। এস আলম জোরপূর্বক ইসলামী ব্যাংক দখল করার ফলে এইটা 79% এসে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা বেশ বিতর্কিত এবং একজন আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন খেলাপি বলা যাবে না, তা আমি সেটা মেনে নিলাম। একজন ঋণগ্রস্ত ব্যক্তি 89 কোটি টাকা ব্যাংক যার কাছে পাবে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। মাননীয় স্পিকার, আজকে ইসলামী ব্যাংক এস আলমের গ্রুপে হাতে তুলে দেওয়ার ফলে আজকে ইসলামী ব্যাংক হাজার হাজার কোটি টাকা আপনার দেশের বাইরে পাচার হয়ে গেছে। সাইপ্রাসের মতো একটি দেশ ইসলামী ব্যাংকের এস আলমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একসময় এদেশের ডলারের রেট ছিল 84 টাকা, আজকে সেই ডলার 126 টাকায় চলে গিয়েছে। IMF এর কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হয়েছে দেশ চালানোর জন্য। তা IMF এর মূল্যায়ন, IMF বলছে যে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে নজর দিতে হবে। প্রথম হলো খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ। মাননীয় স্পিকার, আজকে খেলাপি ঋণের প্রকৃত রূপ প্রকাশ পায় না, সেখানে উইন্ডো ড্রেসিং হয়, কাজে সেটা দিতে হবে। তারা বলছে রাষ্ট্রায়ত্তের ব্যাংকের খেলাপি ঋণ কমানো, ব্যাংক তদারকির দুর্বলতা, পর্ষদ পুনর্গঠন, ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়ন ও আর্থিক ক্ষতির ঝুঁকি। আর্থিক খাতকে অর্থনীতির অন্যতম প্রধান ঝুঁকি হিসাবে বলা হচ্ছে। আজকে আমাদের ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, তাই কোনো ব্যাংকে, আরেকটি কথা হলো 5টি ব্যাংকে একত্রিত করা হয়েছে। আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো আপনি যখন কোনো ব্যাংকে একত্রিত করবেন, একটি অ্যাসেট ভ্যালুয়েশন মূল্যায়ন করা দরকার। সেটা না করেই 5টি ব্যাংকে একত্রিত করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আপনি আর 2 মিনিটে শেষ করেন, ঘড়ির দিকে তাকিয়ে বলবেন দয়া করে। 2 মিনিট, 2 more minutes। জি, তো আমি বলছিলাম যে এখন আমার আগামী দিনের যে সমস্ত পরামর্শ আমি রাখতে চাচ্ছি, একথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হলো ব্যাংক কোম্পানি আইন সহ বিভিন্ন ব্যাংকিং আইনের প্রয়োজনীয় ও বৈপ্লবিক সংশোধন, সুশাসনের জন্য সুপারিশমালা, IMF ও
ও বিশ্ব ব্যাংকের সংস্থার প্রস্তাব সহ এবং তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের প্রবেশাধিকার নিশ্চিত করা, ভালো গ্রাহকদের প্রণোদনা দেওয়া, প্রকৃত চিত্র এবং কৃত্রিম উইন্ডো ড্রেসিং বন্ধ করা। মাননীয় স্পিকার, আজকে শুধু ইসলামী ব্যাংক নয়, সরকারি খাতের ব্যাংকগুলো উইন্ডো ড্রেসিং করে তাদের আপনার রিপোর্ট প্রকাশ করে। এরপরে রাজনৈতিক প্রভাব মুক্ত পর্ষদ তৈরি করা। এরপর বলা হচ্ছে পর্ষদেরকে সরাসরি দায়বদ্ধতা করা। যখন রিং স্যাংশন হয় তখন অফিসারদের ধরা হয়, কিন্তু ডাইরেক্টরদের ধরা হয় না। ডাইরেক্টরদের ধরা হলে তারা এরকম উল্টাপাল্টা ঋণ দিবে না। মাননীয় স্পিকার, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন থাকা দরকার। কেন্দ্রীয় ব্যাংকে আজকে স্বায়ত্ত শাসন নেই। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকা বিশ্ব ব্যাংকের পরামর্শ অনুযায়ী দ্রুত ও বিচার ট্রাইব্যুনাল করা আর কি। মাননীয় স্পিকার, আরেকটি কথা বলে আমি শেষ করছি। আজকে বলা হয় যে ইসলামী ব্যাংকে রাজনীতি মুক্ত করতে হবে। এটা বিশেষ রাজনৈতিক দলের হাতে কেন থাকবে? মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব একটি ব্যাংকের কর্ণধার। আমরা কি বলবো সেটা বিএনপির ব্যাংক? আমরা কি ঢাকা ব্যাংকে বলবো? মির্জা আব্বাস সেখানে ডাইরেক্টর, সেটাকে কি আমরা বলবো আপনার বিএনপির ব্যাংক? অথবা আমাদের আব্দুল জলিল সাহেব যে ব্যাংকের ডাইরেক্টর ছিলেন সেটাকে আওয়ামী লীগের ব্যাংক বলবো? ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমার পরে টায়ারের পরে বলি মাননীয় চিফ হুইপ কিছু বলবেন? আপনারাই তালিকা দিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা একটা স্পর্শকাতর বিষয়। আমাদের তরফ থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে শোনার জন্য আমাদের তরফ থেকে এখানে আমরা দুজন মাননীয় সদস্য, আমাদের মাননীয় মন্ত্রী দুজন বক্তব্য রাখবেন। ওখান থেকে মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন 5 জন বক্তব্য রাখবেন। একবার উনি বলেছেন আবার কমিয়ে বলতে পারেন, কারণ বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য। তো সেখানে যেহেতু তারা 5 জন করেছেন বা 6 জন, তা আপনি 5 মিনিট করে দিলে 5 6 30 মিনিট, আমাদের জন্য মাননীয় মন্ত্রী বলবেন 15 মিনিট করে 30 মিনিট। কাজেই মাননীয় বিরোধী দলের নেতা বলার আগে আমি মাননীয় মন্ত্রীকে দিয়ে, আর ওনারা বলুক ওনাদের বক্তব্য আমরা শুনছি। অর্থমন্ত্রী বলবেন না? অর্থমন্ত্রী বলবে সবার শেষে, হি ইজ দ্য লাস্ট বক্তা, উনি সাম আপ করবেন। পরবর্তী বক্তা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলের উপনেতা। আপনার সময় 7 মিনিট। আপনি কি বসে বলতে চান? আপনি বসে বলেন। একটু চাপ হয়ে যাবে, বসে আমার রিকোয়েস্ট শুনেন। অসুস্থ মানুষ তো আবেগে দাঁড়ায় যাচ্ছে, আপনি সুযোগ দিলে বসেই দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন, উনি বসে বসেই বলবেন। না না কোনো খারাপ বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় স্পিকার, আপনি তো একজন নিরপেক্ষ ব্যক্তি এর সংসদের জন্য, তো কিন্তু আনফর্চুনেটলি একটু আগে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটা খুবই আনফর্চুনেট। কারণ স্পিকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে চিফ হুইপ দাঁড়িয়ে আবার নতুন করে আপনার ডিজাইন করা এবং করা, এটা খুবই অসুন্দর। এর প্রতিবাদে আমি আজকে কোনো বক্তব্য রাখবো না। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা, বক্তব্য রাখা ইচ্ছা অনিচ্ছা সেটা আপনার উপর নির্ভর করে, কিন্তু সাধারণত প্র্যাকটিস হলো যে যদি সরকারি দলের নেতারা বক্তব্য দেয় সেখানে চিফ হুইপ উপরে নিচে করতে পারেন কিছু, আবার বিরোধী দলের তরফ থেকেও যখন কথাবার্তা বলবেন বিরোধী দলের চিফ হুইপও বক্তাকে উপরে নিচে দিতে পারেন। তো এখন আপনি যদি না বলেন মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কি ওনার পরিবর্তে অন্য কাউকে দিতে বলবেন? আপনাদের 30 মিনিট সময় আপনার বক্তব্য রাখতে পারবেন। মাইক দেন, বিরোধী দলের উপনেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আসলে এখানে আমাদের যে সিরিয়ালটা দেওয়া হয়েছে এবং আপনি যেটা করছেন
এই সম্পূর্ণ এখতিয়ার কিন্তু আপনার, বাকিরা বলতে পারে, আপত্তি করতে পারে। এখানে যদি কোনো কিছু ঘোষণা না হতো এবং এরপরে আপনি আমাকে সময় দিতেন বা এরপরে মাননীয় নেতাকে সময় দিতেন, তাতে কোনো আপত্তি ছিল না। এখন আমাদের দিক থেকে 3 জন বক্তব্য রাখার পরে আপনার সরকারি পক্ষ থেকে একজনও বক্তব্য দিবে না, এটা তো ঠিক না। তাহলে আমরা তাদের মাইন্ড বুঝতে পারতাম তারা কি বলতে চাচ্ছে। তো যেহেতু একটা মানে আনপ্লিজেন্ট এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে এবং সেটা আপনি অ্যালাউ করেছেন, এবং আপনি এটা অ্যালাউ করে আপনি আপনার নিরপেক্ষতা হারিয়েছেন। মাননীয় বিরোধী দলের উপনেতা, আমি আপনাকে একটা ভারতের পার্লামেন্টের একটা আলোচনা আপনাকে উদাহরণ দিতে চাই। পার্লামেন্টে ঢুকার সময়ে স্পিকারও ছিল, তারপরে সেখানের কংগ্রেসের যিনি প্রধান তিনি ছিলেন এবং বর্তমান প্রাইম মিনিস্টার যিনি তিনি ছিলেন। তো প্রাইম মিনিস্টার যখন আসছে তখন স্পিকার তাকে একটু অধিকতর সম্মান দেখিয়ে ট্রিটমেন্ট দিয়েছে এবং তার প্রতিবাদে সেখানে রাহুল গান্ধী দাঁড়িয়ে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন এবং স্পিকার সেটাকে পরে এন্ডোর্স করেছে। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ দি পার্লামেন্ট অ্যান্ড দি রোল অফ দি স্পিকার। কিন্তু আজকে সেটা ব্যর্থ ঘটে গেছে। কারণ হচ্ছে এটা ব্যাখ্যা আপনাকে করতে হবে বা চিফ হুইপকে এটা করতে হবে যে একজনের নাম ঘোষণার পরে উনি সেটাকে চেঞ্জ করে আবার অপোজিশনের একজন বক্তাকে দেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। এটার কারণটা কি, এটা আমরা একটু জানতে চাই। মাননীয় বিরোধী দলের উপনেতা, সংসদে বক্তাদের ক্রম নির্ধারণ করে স্পিকার, স্পিকারের অথরিটি আছে। তারপরেও এখানে কোনো তেমন কোনো বক্তা বা কোনো খারাপ পরিবেশ তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো উভয় দলের মধ্যে সহযোগিতার পরিবেশ এখনো দেখতে পাচ্ছি। সুতরাং তারা তাদের আধা ঘন্টার সময়ের মধ্যে টাইমটা নির্ধারণ করেছে। সংসদে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি হলো সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা। তাদের যে সিরিয়ালটা এটা ব্রেক করা হয় না। তার মধ্যে যদি আপনি মনে করেন যে উপনেতাকে একটু সুযোগ দেওয়া হয় নাই বা কিছু, সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু এটা সিরিয়ালের কোনো ব্যত্যয় ঘটানো হয় নাই। দ্বিতীয়, ভারতের যে উদাহরণ আপনি দিলেন, সংসদ নেতার অনেক প্রিভিলেজ থাকে। সুতরাং প্রাইম মিনিস্টারকে যদি একটু টাইম বেশি দিয়ে থাকেন স্পিকার, সংসদ নেতাকে দিয়েছেন, প্রাইম মিনিস্টারকে দেন নাই, সংসদ নেতাকে দিয়েছেন। সুতরাং কিছু এরকম হতেই পারে। বাট যাই হোক, এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এখানে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এটা ছোটখাটো বিষয় উপেক্ষা করে বিষয়টি গুরুত্ব নিয়ে এটার উপরে যদি আপনারা মনোযোগ অধিকতর নিবদ্ধ করেন, জাতি উপকৃত হবে। ধন্যবাদ। প্লিজ গো হেড। এটাকে অনার করে আপনি বক্তব্য রাখেন, বিশেষ যে অনুরোধ জানাইছেন। জি মাননীয় স্পিকার, আপনি যেহেতু পরে আবার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধকে অভ্যাস করতে হবে। আলোচনা করার যে মুড আমার, সেটা কিন্তু আই লস্ট ইট ফ্র্যাঙ্কলি স্পিকিং। আপনার টাইম 7 মিনিট। হ্যাঁ, আমি যতক্ষণ এখন থেকে টাইম শুরু হবে 7 মিনিট। মাননীয় স্পিকার, আজকে দাঁড়িয়ে পড়ি। বলেন না। না না, আচ্ছা ঠিক আছে, উনি যেভাবে কমফর্ট ফিল করেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করতে চাই, আমাকে যেহেতু সাজেশন দিয়েছেন। আজকে যে বিষয়টি এখানে উত্থাপিত হচ্ছে এবং আলোচনা হচ্ছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইকোনমির জন্য। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিল তারা এদেশে অত্যন্ত সম্মানীয় এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ছিল, এবং ইসলাম ব্যাংক বাংলাদেশের শুরুর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সহযোগিতা করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, এটা আমার সামনে যারা বসে আছেন বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা ওনারা জানেন কিনা আমি জানি না। ওনার উৎসাহে অনুমোদনেই এদেশে প্রথম ইসলামিক ব্যাংক এখানে প্রতিষ্ঠিত। অনুমোদন বলতে অফিসিয়াল না, যে প্রসেসই করছেন উনি, বাট হি ওয়াজ দি ওয়ান অফ দি পাইওনিয়ার, যেটা এদেশে ইসলাম ব্যাংক গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং ইসলাম ব্যাংক একটি আন্তর্জাতিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে তৈরি হয়েছিল, আপনি জানেন। এখানে আইডিবির
ফান্ডিং ছিল, কুয়েত ফাইন্যান্স ব্যাংকের ফান্ডিং ছিল, আল রাজি যেটা বিশাল কোম্পানি আল রাজি সেখানে ফান্ডিং ছিল, এবং বাংলাদেশের কতিপয় ইসলামপ্রিয় মানুষের ফান্ডিং ছিল। ইসলাম ব্যাংক পরিপূর্ণভাবে একটি যোগ্য এবং সততার ভিত্তিতে পরিচালিত হয়েছে। আজকেও ইসলাম ব্যাংকের যারা স্টাফ আছেন, চাকরি করছেন, এদের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এমন কোনো অবস্থান সেখানে ছিল না। ইট ওয়াজ ফুললি একটা নিরপেক্ষ স্পিরিচুয়াল স্পিরিট এবং সততার ভিত্তিতে ইফিসিয়েন্টলি এই ব্যাংক পরিচালিত হয়, এবং সেই কারণেই এশিয়াতে 11 বারের মতোই এই ব্যাংকটি প্রধান প্রাইভেট সেক্টরের প্রধান ব্যাংক হিসাবে আবির্ভূত হয়, এবং যেটা বলেছে সবচেয়ে গণমুখী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। 3 কোটি গ্রাহক, আমার ধারণা জানি না এক্স্যাক্টলি এই পরিমাণ গ্রাহক আর কোনো ব্যাংকে আছে বলে আমি মনে করি না। স্বৈরাচার যখন ক্ষমতায় আসলো, তারা এই ব্যাংকটাকে লুটপাট করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। এস আলমের মতো ব্যাংক লুটের বিশ্ব ডাকাত আনফর্চুনেটলি এই ব্যাংকের কর্ণধার হিসেবে তৎকালীন স্বৈরাচার শাসক তাকে সেখানে চলে যায়। আপনারা দেখেছেন যে রিপোর্টটা ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটিতে যে রিপোর্ট এখন ব্যাংকে আছে, ব্যাংকের কর্তারা জানেন যে 26টার মতো বিভিন্ন প্রতিষ্ঠান, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে তাদের নামে এই ব্যাংক লোনটা নিয়ে যাওয়া হয়েছিল। এই ভুয়া কোম্পানিগুলির 26 জন যারা আছে তাদের মধ্যে আপনার এস আলমের বাসার চাকর, তার চাকতানি, তার পিয়ন, তার কর্মচারী, এই ধরনের বহু লোককে দিয়েই একেবারে ভুয়া কোম্পানি গঠন করে আপনার 1,25,000 কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে সরিয়েছিল। এই অভ্যুত্থানের পরে আপনার আবার নতুন করে এই ব্যাংক কিছুটা প্রাণ ফিরে পায়। 26,000 কোটি টাকার মতো নতুন টাকা এখন গ্রাহকদের পক্ষ থেকে আছে। আমরা আশা করেছিলাম যে এই সরকার এসে সর্বপ্রথম বিদেশের যে টাকাগুলো আছে এছাড়া নিয়ে চলে গেছিল সেগুলোকে ফেরত পাওয়ানোর জন্যই উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু আমরা লক্ষ্য করছি সেই দিকে না গিয়ে গভর্নমেন্ট বিতর্কিত লোকদেরকে সেখানে বসিয়ে এখন যে পরিমাণ কিছু টাকা আছে জনগণের টাকা, সেই টাকাকেও কিভাবে লুটপাট করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করছে বলে আমি সে দেখি। যে ব্যক্তিটিকে এখন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে, তার ব্যক্তিগত চরিত্র, তারপর টাকা আত্মসাৎ, ঘুষ খাওয়া, এই ব্যাপারে ইতিমধ্যেই বহু রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকম একটি লোককে ইসলাম ব্যাংকের যেখানে সততাই অন্যতম প্রধান বিষয় ছিল, এফিসিয়েন্সি প্রধান ছিল, সেই সৎ ব্যাংকটির চেয়ারম্যান বানানো হয়েছে একজন পরীক্ষিত, প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে। এরকম লোকেরা যদি এখানে চেয়ারম্যান হয় তাহলে আসামের মতোই তারা বাকি টাকাগুলোকে জনগণের টাকাকে নিয়ে যাবে। এটা অত্যন্ত পরিষ্কার, এবং এই জন্যই ইসলাম ব্যাংকের গ্রাহকদের ভিতরে এক বিরাট আতঙ্ক তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ইসলাম ব্যাংকের যে টাকা, এ টাকাগুলো কাদের? এখানকার সব মানুষের এবং যারা ইসলামিক অর্থনীতিতে বিশ্বাস করে, এটা তাদের টাকা। সুতরাং এই টাকার ব্যাপারে আমাদের অবশ্যই কনসার্ন আছে। সেখানে আমি একজন গ্রাহক, আমি একজন ডিপোজিটর আছি সেখানে, এবং এখানে যে যারা আছে তারা, এবং ওই সাইডে অনেকেই আসেন নিশ্চয়ই, যারা ইসলাম ব্যাংকের সাথে ব্যবসা করছেন এবং তারা কমফোর্টেবলি ব্যবসা করতে যাচ্ছেন। এখন একটি সরকারের লক্ষ্য হওয়া উচিত কি? একটি সরকার লক্ষ্য হওয়া উচিত যে এ সমস্ত প্রতিষ্ঠানগুলো যাতে অধিকতর সুন্দর এবং সুচারুভাবে পরিচালিত হয়, সেই জন্য চেষ্টা গ্রহণ করা। কিন্তু আমরা দেখছি এই সরকার আসার পরে যে পরিবর্তনটা ব্যাংকে নিয়ে আসা হচ্ছে, এটা একেবারেই একটি নেগেটিভ অ্যাটিটিউড আমরা দেখছি, এবং অন্যায় করে অসৎ লোকদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা জানতে চাই যে বাদুর রহমান সাহেবকে চেয়ারম্যান করার পরে এখন যে ওমর ফারুক যে এটার এমডি ছিল, এই দুজনের নেতৃত্বে ব্যাংকটি আবার কিছুটা হলে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল। কোন কারণে আজকে চেয়ারম্যানকে চেঞ্জ করা হলো, কোন কারণে এমডিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, এটাই জাতির কাছে পরিষ্কার থাকা উচিত।
তো আমি এটা পরিষ্কার করে বলতে চাই যে ইসলাম ব্যাংক এর আগে যেভাবে ছিল মোহাম্মদুর রহমান এবং এমডি ফারুক, এদেরকে সেখানে রিহেবিলিট করে আগের পর্যায়ে রেখে তাদেরকে যে রিজাইন করতে বাধ্য করা হয়েছে সেটাকে আবার উইথড্র করে ইসলাম ব্যাংকে স্বাভাবিকভাবে চলার জন্য সেই সুযোগ করে দেওয়া দরকার। আর যদি সেটা না হয় তাহলে গ্রাহকের টাকা গ্রাহকদের বিরুদ্ধে আন্দোলন করবে, আর গ্রাহক টাকা যদি না থাকে যে মাননীয় উপনেতা, আচ্ছা আপনি 1 মিনিটে সাম আপ করুন। আমার সমস্যাটা খুব সহজ। আমরা দেখছি যে ইসলাম ব্যাংকে আওয়ামী লীগ যেভাবে দখল করেছে, আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব তার আগের বলেছিলেন যেটা কত অংশ শেয়ার মানে শেয়ার হোল্ডার কত অংশের মালিক আছে না, 82% এস আলমের যে মালিকানা, এই 82% হচ্ছে অন্যান্য লোকদের মালিকানাকে ডাকাতির মাধ্যমে ডিজেফাই দিয়ে এটাকে সে দখল করে জোর করে নিয়ে গেছে। আমাদের দাবি এটা অরিজিনাল মালিকদের ফেরত দিতে হবে এবং যেভাবে সুস্থভাবে চলছিল সেটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করতে হবে, নাহলে গ্রাহকরা আন্দোলন করবে, স্টেট ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই জন্য অনুরোধ করব যে আগের মতো করে ইসলাম ব্যাংকে ইসলামিক আদায় সৎ লোকদেরকে দিয়েই পরিচিত করার জন্য চেষ্টা করতে হবে এবং এসালামের লোককেই বর্ষণের জন্য চেষ্টা করছে, কোনো এসালামের লোক ইসলামী ব্যাংকের কাজও দিতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের উপনেতা। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব সালাউদ্দিন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে, ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমরা মানে বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না। মাননীয় স্পিকার, ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। এটা 19বিংশ শতাব্দীর একটা বাঙালি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা। তার আরো কয়েকটা লাইন আছে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শোনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম। আমাদের এখানে কবি বেশি আছে মানুষ। তো এখন বটম আপ করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা বলেছেন যে শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার 2% শেয়ার ছিল। মাননীয় স্পিকার, ব্লক মার্কেটে 3 গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এটা তো রেকর্ড। পাবলিকলি লিস্টেড কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে 3 গুণ দামে বিক্রি করা হয়েছে। এছাড়া বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে মাননীয় অর্থমন্ত্রী এখানে আছে 81%, 92% বোধহয় একটা গ্রুপের। তারা যেভাবে বললেন আমি জানি না খতিয়ান, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। দয়া করে আপনারা না বললে খুশি হবে, আপনাদের বলার সময় আমরা বলি নাই। আর শেয়ার হোল্ডিং এর যারা মালিক তাদের কাছে মাননীয় বিরোধী দলের নেতা নোটিশেই বলেছেন দেশের অর্থনীতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার সমূহ বৈধ ও প্রকৃত মালিকদের নিকট প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হোক। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, এখন কারা কত % শেয়ারের মালিক সেদিনও বক্তৃতায় বলেছিলেন প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক। শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। পাবলিকলি লিস্টেড কোম্পানির মধ্যে সেটা আলাদা ডিবেট এবং আলাদা তদন্ত হতে পারে। এখন বলা হচ্ছে আপনারা ব্যাংকের মালিক না, জামায়াত ইসলাম ব্যাংকের মালিক না। আবার বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74-এ দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আর একজন পরাজিত এমপি ছিলেন।
আর একজন নেতা ছিলেন। বক্তৃতা দিচ্ছে ইসলামের উপর হাত দিবেন না। মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। মাননীয় স্পিকার, আমি এবার পয়েন্ট টু পয়েন্ট আসি। এখন একবার যে ব্যাংক আজান দিয়ে তকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি মাননীয় স্পিকার। সুতরাং যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দিয়ে হচ্ছে বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে, বলে যে আচ্ছা ঠিক আছে, কত কয় 2-3 লাখ টাকা আছে, পিছন থেকে খোঁচা দিয়ে বলছে বলেন 7-8 লাখ টাকা আছে, বলেছে। এটা রেকর্ড ভিডিও। তারা গ্রাহক হচ্ছে সেই রকম গ্রাহক। তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে। মানে স্পিকার, এখানে আরডিএস নামে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার, বোনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্টের 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। তবে একজন নারী ভোটারের কথা তো বললাম। ভোটের আগে আমরা প্রায় সময় দেখছি মাননীয় স্পিকার, আমরা তো লেজিটিমেট গভর্নমেন্ট, ভোট টুট পেয়ে জনগণ আমাদেরকে এখানে বসিয়েছে, কিন্তু ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মাননীয় স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে মাননীয় স্পিকার আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। এখন ইসলামী ব্যাংকের আমি কয়েকটা আইনের কথা পরে বলবো, এখন বলছি না। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কি হবে সেটা আইনে বলা আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন 45, 46, 47 এবং লাস্টে 57-এ এই কথাগুলো বলা আছে। মাননীয় অর্থমন্ত্রী বলছে যে আইন উনি বলবেন, তা আমার একটু অভ্যাস খারাপ বলে আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা, বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয় জনস্বার্থে মুদ্রানীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোন ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থের পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে এবং ব্যাংক কোম্পানিগুলো, সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। ব্যাংক কোম্পানির পরিচালক সেকশন 46 ইত্যাদির অপসারণ বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা, চেয়ারম্যান থেকে বোর্ড অফ ডাইরেক্টরস সবার। তারপরে আপনার 49-এ বাংলাদেশ ব্যাংকের অধিকতর ক্ষমতা আছে, 47-এ পরিচালনা পরিষদ
বাতিলের ক্ষমতা আছে। বিস্তারিত পড়লে আমার ওই 15 মিনিটে কোলাবে না, সেই জন্য বলবো না। এই পরিষদ বাতিল করা এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত নির্দেশনা দেয়া, এগুলো সব বাংলাদেশ ব্যাংকের ইখতিয়ার, ব্যাংক কোম্পানি আইন। তাইলে আগে আইন পরিবর্তন করো, বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে তারপর আপনারা এই আলোচনায় আসেন। অন্যথায় রেগুলেটরি অথরিটি হিসাবে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব ক্ষমতা বলে দেশের স্বার্থে, ব্যাংককে রক্ষা করার স্বার্থে এই সমস্ত কার্যক্রম তারা চালু করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা তদন্তের কথা বলছেন, তদন্ত করার জন্যই তো। যদি এখন বলি আপনারা 5ই পরবর্তী এই ব্যাংকের যারা লোন গ্রহণ করেছে, আমি নামই বলি, নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে, এবং তারা একটা টিভি চ্যানেল প্রতিষ্ঠা করেছে, এবং সেই টিভি চ্যানেলটা কোন পক্ষে খেলছে সেটা আমরা জানি। তার ব্যাংক লায়াবিলিটি হচ্ছে 16,000 কোটি টাকা, তার বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে না? সেই জন্য তদন্ত হবে মাননীয় স্পিকার। এখন লান্তাবুর গ্রুপকে হেড অফিসের অ্যাপ্রুভেল ছাড়া নির্বাচনের আগে 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি নাম দিয়ে যারা ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত বিমানের টিকিট পর্যন্ত ব্যাংকের থেকে করিয়েছে, সেগুলোরও তদন্ত হবে মাননীয় স্পিকার। রেকর্ড আছে, এগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই আরডিএস প্রকল্প থেকে, এলসির এগেনস্টে লোন দেয়া থেকে, এই যে গ্রুপের কথা বললাম, নামও তো মনে নাই, লান্তাপুর না কি যেন, লান্তাবুর, এগুলো তদন্ত হবে। এই তকবির দিয়ে ব্যাংক দখল করার পর যাদেরকে চক্রচ্যুত করা হয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,000। অন্যায্যভাবে কোনো আইন কানুন না দেখিয়ে তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা প্রায় সময় ডেমনস্ট্রেশন করে রাস্তায়, আপনারা দেখতে পারেন পত্রিকায়। শুধু তাই না, 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক, এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50%, আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13,000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা-3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো তো হয়েছে মাননীয় স্পিকার, ইসলামের নামেই তো হয়েছে বলে মনে হয়। তো সুতরাং এগুলো তদন্ত হলে হয়তোবা আমাদের কারো কারো নাম ওখানে চলে আসতে পারে। এই তদন্ত হোক, টাকা কোথায় সরানো হয়েছে সেটা তদন্ত হোক। যেহেতু দাবি করা হয়েছে যে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা পাচার করার যে অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি মাননীয় স্পিকার, সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিষয়ে সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলোও তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্বের এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে মাননীয় স্পিকার। এখন সেজন্যই বলছিলাম, কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে, কবু আসিবে সে ধ্বংসে নিজারে। আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি, আপনাদের আহ্বান মতো যে এখানে দুনিয়াতে ন্যায়ের নীতি প্রতিষ্ঠা করা হবে, সৎ পথে ন্যায় আশা করা হবে। তো ন্যায় একজনের জন্য চাইবেন, আপনাদের জন্য চাইবেন না, তা তো হতে পারে না। আমরা সকল গ্রাহকের এবং শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করব, ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, সুষ্ঠুভাবে তদন্ত করব। মাননীয় স্পিকার, শুধুমাত্র একজন চেয়ারম্যান নিয়োগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে তার প্রত্যুত্তরে বলা হয়েছে এই অফিসারের, এই চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো তদন্ত নাই। যদি নতুনভাবে অভিযোগ আসে সেটা তদন্ত হবে। এখনো পর্যন্ত তো সে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নীতি অনুসারে তার বেনিফিটটা পাবে।
যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। এবং হি হু সিক্স ইকুইটি মাস্ট। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনায় চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংক অ্যাজ রেগুলেটরি অথরিটি অব দি ব্যাংকস, সেন্ট্রাল ব্যাংক, তার যথেষ্ট ক্ষমতা আছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা দেওয়া আছে, সেই জন্য সেভাবে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 1 সেকেন্ড। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বিরোধী দলের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। খুব ভালো হয় আপনি যদি 8 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট? আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামায় দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে। বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত 4 জন কথা বলেছেন, বা 5 জন আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব চমৎকার কিছু কথা বলেছেন, এগুলো একটু স্মরণ করতে চাই আমি। উনি বলেছেন যে শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। সে কিভাবে শেয়ার হোল্ডার হয়েছে এটা পরে দেখা যাবে। এটা পরে কেন? এটা তো আগেই এক্সপোজ হয়ে গেছে। সারা দুনিয়া জানে, উনি জানেন না। উনার মতো একজন বিজ্ঞ মানুষ, আমি এটা বিশ্বাস করি না। এই ব্যাংক থেকে উনি একা নিয়েছেন তার নিজের নামেই 82,000 কোটি টাকা, আর তার সমুদয় শেয়ার যেগুলা তিনি কিনেছেন 82% মালিক হয়ে গিয়েছেন, এগুলার মূল্য হচ্ছে মাত্র 12,000 কোটি টাকা। অর্থাৎ তিনি কই তেল দিয়ে শুধু কই বাঁচেন নাই, কইও বাঁচছেন, শোল মাছও বাঁচছেন। এবং সবগুলা ব্যাংক থেকে ডাকাতি করা টাকা। সেই শেয়ারগুলা কিভাবে হস্তান্তর হয়েছে তিনি একটা প্রতিষ্ঠানের নাম এখানে বলেছেন, সবগুলা বলে দিলে ভালো হইতো। এই ধরনের সকল শেয়ার হোল্ডারের উপরে বিশেষ একটা এজেন্সির মাধ্যমে প্রচন্ড চাপ ক্রিয়েট করে তাদেরকে বাধ্য করা হয়েছে তাদের শেয়ার হস্তান্তর করতে। এরা তো হস্তান্তরের জন্য এই শেয়ারগুলা কিনে, তারা যুগ যুগ ধরে এই ব্যাংকের সাথে ছিল এবং যথারীতি এই ব্যাংক সবাইকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিয়ে চলছিল, ডিভিডেন্ড দিয়ে চলছিল। একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। এটা করেছে ফ্যাসিস্ট সরকার। উনি কর্মচারীদের নিয়োগের ব্যাপারে কথা বলেছেন। 10,000 কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, সামান্য কোনো নিয়ম নীতি মানা হয়নি, পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই ব্যাংকের সমস্ত অতীত ট্রেডিশন ব্যাক করে কোনো পরীক্ষা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা কাগজে কেউ না কেউ সই করে দিয়েছে, এইটাই তার নিয়োগ লেটার। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি ভালোই বলছেন, কিছুটা অস্পষ্টতা আমার কাছে মনে হয় যে তিনি বলতে কাকে আপনি মিন করছেন, আর যেই আমলে এভাবে নিয়োগে বৈষম্য করা হয়েছে, অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা কি ফ্যাসিস্ট আমলে নাকি ইন্টারিম সরকারের আমলে? ক্লিয়ার করে বললে সবাই উপকৃত হবে। জি জি, এটা ফ্যাসিস্ট আমলে, কিন্তু সালাউদ্দিন সাহেব একটা অংশ এনেছেন আর একটা অংশ আনেন নাই। সরকার পরিবর্তন হওয়ার পরে 5 আগস্টের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের সকলকে আবার পরীক্ষায় আসার জন্য ইনভাইট করা হয়েছিল, যে আসেন, বিনা পরীক্ষায় আপনারা চাকরি নিয়েছেন, মিনিমাম নিয়মটা মানে এখন আপনারা চাকরিতে ফিরে আসেন। তারা কেউ আসেনি। কেন তারা আসলো না? এরপরে এই ব্যাংকটা 1983 সালের নভেম্বরে 3টা শাখা দিয়ে বাংলাদেশে
তার কার্যক্রম শুরু করে। ঢাকার লোকাল ব্রাঞ্চ মতিঝিলে, আগ্রাবাদ, চিটাগাং, সিলেট, তালতলা। পর্যায়ক্রমে তাদের সততা, দক্ষতা, আমানতদারি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মান, এগুলার কারণে অনন্য উচ্চতায় এই ব্যাংকটা চলে যায়। তিনি যে সমস্ত অভিযোগ আনলেন, যে কোনো একটা দলের দিকে ইঙ্গিত করে, একেবারে নাম বলে দিলেই পারতেন জামাত ইসলামী। তিনি বলছেন যে মাঝে মাঝে নেকাব খুলা ভালো, এটা খুলে দিতেন, এখানে নেকাব রাখলেন কেন উনি? যে এখান থেকে 700 টাকার একটা কি জানি 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডে ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে, কার নাতি, কোন কোম্পানি, শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংক থেকে চুরি ডাকাতি অসততার মাধ্যমে কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, তার ব্যাপারে অবশ্যই তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম, বাংলাদেশের অর্থনীতিকে বোঝার চেষ্টা করতাম। সেই সময়টা এই ব্যাংক এককভাবে বৈদেশিক রিমিটেন্সের 32% পর্যন্ত আর্ন করত। তার ডিপোজিট, তার তারল্য, তার ইনভেস্টমেন্ট, সকল টার্নওভারে ইম্প্যারালাল একটা ব্যাংক ছিল। সবগুলা সরকারি ব্যাংক মিলেও তার সমতুল্য ছিল না। কিন্তু তখন বয়ান বানাতেন একজন বিশেষ অর্থনীতিবিদ, ডক্টর আবুল বারাকাত। তিনিও আঙ্গুল তুলতেন জামাত ইসলামের দিকে, যে এখান থেকে জামাত ইসলামী হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। তার এই বয়ানের ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। 15.5 বছর দুঃশাসন চালানো হলো। কই প্রমাণ কোথায়? 15.5 বছর তো কম না। এখনো আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? আন্দাজ অনুমানের ভিত্তিতে কোন মহিলার কোন কোটেশন সংসদের মতো একটা প্রেস্টিজিয়াস জায়গায়, এগুলো আসলে আমরা আশা করি না। ওই মহিলাকে সংসদে হাজির করা হোক, যদি কোনো প্রভিশন থাকে সংসদে গণশুনানি হোক, অসুবিধা নাই। আরডিএস প্রকল্প কোনো দলের নয়, কোনো ধর্মেরও নয়। আমি নিজে বোর্ডে ছিলাম, আমি জানি এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি। এখানে দল ধর্ম দেখা হয় না, এখানে টার্গেট গ্রুপকে প্রাধান্য দেওয়া হয়। উনি কত 11,000 কোটি টাকার একটা রেফারেন্স দিয়েছেন। কে নিয়েছে এটা? আমি, আমার সহকর্মীরা? যদি এরকম হয়, দলের ফান্ডে যদি 1 টাকাও আসে, আমি বলবো সার্চ লাইট দিয়ে এটা তালাশ করে আমাদের বিরুদ্ধে যেন অভিযোগ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনাকে ওনাদেরকে 15 মিনিট বলেছে, আপনাকে 7 দিয়েছি, আরো 8 মিনিট বলেন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যা আশঙ্কা করছি সেটা এখন বলতে চাচ্ছি। ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতেই পারে। ব্যাংকের স্বার্থে আসতে হবে, গ্রাহকের স্বার্থে আসতে হবে, মালিকের স্বার্থে আসতে হবে। আমি এই ব্যাংকের একজন মালিক। আমার 10 টাকা মূল্যের একটা শেয়ার আছে। আমি আমার এই শেয়ারের দাবি কখনো ছেড়ে দেব না। আমার এই 10 টাকা মূল্যের শেয়ারের পক্ষে আমি আমার রাইট ধরে রাখার জন্য, এস্টাবলিশ করার জন্য যা করা দরকার তাই আমাকে করতে হবে। আমি তার রাজনৈতিক পরিচয় করব না। আমি করব এই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে, একজন মালিক হিসাবে। এইভাবে রাজনৈতিক পরিচয় থাকা কোনো দোষের বিষয় নয়।
আর এই ব্যাংকের গ্রাহক শুধু জামাতে ইসলামের মানুষরাই নয়, এই ব্যাংকের গ্রাহক বিএনপির বহু লোক আছেন, আমার পরিচিত অনেক লোক আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য ধর্মের আছে। এটা সকলের ব্যাংক। এই ব্যাংক একক কারো না। ওই ব্যাংকের গায়ে লেখা নাই যে এই ব্যাংক এরাই শুধু সুবিধা নেবে বাকিরা পারবে না, এরাই শুধু গ্রাহক হতে পারবে বাকিরা পারবে না, এই ধরনের কিছু লেখা নাই। এগুলো হলো বানায়ট বয়ান। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দেওয়া হয়েছে। এর প্রমাণ এই যে ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাবেক, তিনি রংপুরের রিজিওনাল ম্যানেজার থাকা অবস্থায়, ডিরেক্টর থাকা অবস্থায় অনিয়মের 52 লাখ টাকার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, তাকে তখন শাস্তি দেওয়া হয়েছে। আর 5 আগস্টের পর তিনি স্বৈরাচারের দূষর এবং দুষ্কৃতকারী হওয়ার কারণে তিনি শেষ পর্যন্ত এখান থেকে বাধ্য হয়েছেন চলে যেতে। সেই লোকটাকে এনে এখানে বসানো হলো। তিনি যখন ডেপুটি গভর্নর তখন এস আলমের সকল অপকর্মের তিনি ছিলেন সহযোগী, এবং সেই হিসাবে তিনি একটা প্রাইজ পেয়েছিলেন। তার স্ত্রীর নামে ভুয়া কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, সেখানে 3.5 কোটি টাকা এক্সিম ব্যাংক থেকে গিফট লোন দেওয়া হয়েছে তাকে। তিনি অসৎ। সেই লোকটাকে এনে একটা বিধ্বস্ত ব্যাংকের মাথার উপর বসায় দেওয়া, এটা কোনো যুক্তিতেই মেনে নেওয়া যায় না। সরকার অবশ্যই সবকিছু চালাবেন, ক্রেডিট হলেও সরকারের, ডিসক্রেডিট হলেও সরকারের, কিন্তু জনগণের পারসেপশনটা কি এই ব্যাংক নিয়ে, এটা অবশ্যই সরকারকে বিবেচনায় নিতে হবে আমি মনে করি। সরকার বিবেচনায় নিলে দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। আস্থার এটি একটা পিরামিড। এই পিরামিড হেলে অথবা বিধ্বস্ত হয়ে গেলে ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে, এবং এই অনাস্থা বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনবে না। যারা রিমিটার তাদের কষ্টে অর্জিত টাকা বাংলাদেশে পাঠায় পরিবারের জন্য, দেশবাসীর জন্য, তাদের মধ্যে এখন অস্থিরতা তৈরি হয়েছে। আমি হজের সফরে মাত্র 11 দিনের জন্য গিয়েছিলাম। সেখানে এই ব্যাপারে অনেকের উদ্বেগ, সরাসরি প্রশ্ন শোনার সুযোগ পেয়েছি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রেমিটেন্স প্রবাহ যদি বাধাগ্রস্ত হয়, আমাদের মাত্র 2টা সোর্স, একটা রেমিটেন্স আর একটা হচ্ছে আরএমজি। আরএমজিও এখন বিভিন্ন চ্যালেঞ্জের ভিতর দিয়ে অতিক্রম করছে। রেমিটেন্সও যদি বিপদে পড়ে যায়, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা গিয়ে কোথায় দাঁড়াবে মাননীয় স্পিকার? এই সবগুলোই তো আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমরা অনুরোধ করব, জোর জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলা ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতি বিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলা ফিরিয়ে দেওয়া হবে। এরপরে সরকার সকল নিয়ম কানুন মেনে বোর্ড গঠন করবে, পরিচালনা করবে, আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না। সন্তান তার মায়ের কুলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল। আমরা একটা অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন। থেমে গিয়েছিল। এখন কি বলবো মানুষকে? এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। কোনো
পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। অর্থনীতির দুই চাকার এক চাকা ব্যাংক আর এক চাকা স্টক মার্কেট, ব্যাংকে আস্থা ফিরে আসলে অবভিয়াসলি হাত ধরে স্টক মার্কেটও আস্থা ফিরে আসবে। আমরা আমাদের দেশটাকে সামনে এক দেশ যাচ্ছে এটাই দেখতে চাই। আর লেম এক্সকিউজ এবং ব্লেমের যে বিষয়গুলো এখানে চলে আসে, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অলরেডি 5টা ব্যাংকের গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছে। তারা তাদের বিনিয়োগের কোনো রেজাল্ট পাচ্ছে না, তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। আবার যদি সর্ববৃহৎ ব্যাংকের একই বিপর্যয় ঘটে, তাহলে আমরা গিয়ে কোথায় দাঁড়াবো? মাননীয় স্পিকার, আজান হয়ে গেছে, আমার কথা আমি এখানেই শেষ করলাম। আমি আপনার মাধ্যমে একটা প্রতিকার চাই, ব্যাংকটা বাঁচুক, আমরা এটাই চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় সদস্য পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চান। আমার বক্তব্য হলো, পয়েন্ট অফ অর্ডার দেওয়া যায় সংসদের চলমান কোনো বিষয়ের উপরে যদি আপনি বক্তব্য রাখতে চান, কিংবা সংসদ কাজের শৃঙ্খলা রক্ষার জন্য বক্তব্য রাখতে হবে। এখন যারা বললো আপনাদের নেতাও বক্তব্য রেখেছে, এখন এই দিক থেকে সমাপনী বক্তা রাখবে। আপনি কি এই আলোচনার উপরে এখানে বিশৃঙ্খলা কিছু হয়েছে বলতে চান? আচ্ছা দেন, মাইক দেন ওনাকে, কিন্তু এই সাবজেক্টের উপরে বলবেন, কিন্তু বর্তমান বিরাজমান পরিস্থিতির উপরে। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে 301 বিধিতেও আমি বৈধতার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার বলা হয়েছে এনসিপির কোনো প্রতিনিধি এখানে নাই। আমি ডক্টর আতিকুর রহমান মুজাহিদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য, এবং ডক্টর মাহমুদা মিতু, আমরা দুইজনই ছিলাম। এবং এখানে যেভাবে বলা হয়েছে এই শব্দটাকে এক্সপান্স করা হোক। এনসিপি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের যেটা হচ্ছে সেটার পক্ষে আমরা স্বচ্ছতার পক্ষে আমরা আছি, এবং আমরা মনে করি যে এখানে খাতিরে যে যুক্তি হচ্ছে বাংলাদেশের স্বার্থে এই ব্যাংকে একটা স্বচ্ছতা নিরপেক্ষ। ধন্যবাদ। ব্যাংক সম্বন্ধে তো ওনারাই বলছেন, আপনি এটা বলতে পারেন যে আপনারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এনসিপি কে উপস্থিত নাই, এই তথ্যটি সঠিক নয়, এই তো আপনার বক্তব্য। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সময় তিনি যে বলেছেন যে এনসিপি কে উপস্থিত নাই, এই পোর্শনটি এক্সপাঞ্জ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, এখন বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইসলামিক আপনার মাননীয় মন্ত্রী, আপনার সময় 15 মিনিট, চলেন তারপরে দেখা যাক। চেষ্টা করে দাঁড়ায় 15 মিনিটে শেষ করার চেষ্টা করেন আর কি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ অনেকগুলো বক্তব্য রেখেছেন আজকে এখানে। আমার প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের বিরোধী দলীয় নেতা চ্যালেঞ্জ করেছেন যে ইসলামিক ব্যাংক থেকে যে টাকাগুলো বের হয়েছে সেগুলোর প্রতিবাদে উনি চ্যালেঞ্জ করেছেন যে এখানে জামাত ইসলামের কোন রকমের এর সাথে জড়িত না, এবং উনি চ্যালেঞ্জ করেছেন, গোল্ড মেডেল দিতে বলেছেন। মাননীয় স্পিকার, এই দাবিটা কিন্তু সালমান রহমানও করতে পারে। এই দাবিটা সালামও করতে পারে, কারণ তারা তো নিজের নামে কেউ টাকা নেয়নি, কেউ নিজের নামে টাকা নেয়নি।
কারণ মাননীয় স্পিকার, এই প্রশ্নগুলোর উদ্রেক থেকে হয়েছে? এই প্রশ্নগুলোর উদ্রেক হয়েছে বিগত নির্বাচনে। আমরা দেখেছি কি পরিমাণে টাকা খরচ হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। অবিশ্বাস্য রকমের টাকা খরচ হয়েছে। প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আমরা বিপুল অঙ্কের টাকার সম্মুখীন হয়েছি। এমন এমন ক্যান্ডিডেট যাদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নাই, বুঝলাম নির্বাচনী আইন ভায়োলেট করেও ব্যবসা বাণিজ্য থাকলে নিজের পয়সা খরচ করতেছে। এমন এমন ক্যান্ডিডেট ছিল যাদের তেমন কোনো আয়ের উৎস সম্বন্ধে জানা নেই, কিন্তু তারাও কোটি কোটি, 50 কোটি, 100 কোটি টাকা খরচ করেছে মাননীয় স্পিকার। এই প্রশ্নগুলো আসছে কিন্তু ওই জায়গা থেকে, এবং এটা কিন্তু পাবলিক নলেজ যে সবার কাছে এত টাকা কিভাবে খরচ করতে পারে। তো এটা একটা বিষয় আছে, এটা আমাদের বোঝা দরকার। এটা অনেক কারণে, শুধু ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার কারণ না, আরেকটা কারণ হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে এটা বাধাগ্রস্ত করবে। এই ধরনের অর্থ আপনি আনআর্নড ইনকাম, যারা ইনকাম আর্ন করে না, এই টাকা যখন পলিটিক্সে আসে সেটা রাজনীতির জন্য খুবই ক্ষতিকর মাননীয় স্পিকার। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে পিটিশন যেটা দিয়েছে, এখানে বলা হচ্ছে চেয়ারম্যানের কথা বলা হয়েছে পার্টিকুলারলি। তো চেয়ারম্যান সম্বন্ধে আমরা বিরোধী দলের মন্তব্য শুনেছি, চেয়ারম্যানের চরিত্র সম্বন্ধে ওনারা বলেছেন, এটা ওনাদের মন্তব্য। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে, ওনারা তদন্ত সবকিছু করে এখানে ওনাদের এখানে তদন্তে কিছুই পাওয়া যায় না। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে একজন চেয়ারম্যানের কারণে, একজন চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলন করে চলে যায়, এটার কোনো নজির নাই মাননীয় স্পিকার, কোনো নজির নেই দুনিয়া। আসলে কোন ব্যাংকের চেয়ারম্যান কে গ্রাহকের ধার ধারে না, গ্রাহক ধার ধারে তার ইন্টারেস্ট সে ঠিক মতো পাচ্ছে কিনা, সে টাকাটা ফেরত পাবে কিনা, এবং আস্থা আছে কিনা। চেয়ারম্যানের মনোনয়নের কারণে কোন ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিশ্বে কোনো নজির নেই, কারণ গ্রাহকদের কোনো ইন্টারেস্টই নেই এখানে। সুতরাং এই যে টাকা উত্তোলন হচ্ছে, আপনারা বললেন মাননীয় বিরোধী দলের সদস্যরা, এই যে টাকা উত্তোলন 2000-3000 কোটি টাকা উত্তোলন হয়েছে, এটার সাথে কিন্তু আরো কিছু ব্যাপার আছে এখানে। এটার সাথে সাথে এই যে আমাদের ব্যাংকের ভিতরে বাইরে যে উগ্র মিছিল এবং কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ব্যাংকের ভিতরে এবং বাইরে উচ্ছৃঙ্খল উগ্রতার সাথে যে ধরনের প্রতিবাদ করা হয়েছে, এবং এটা এখনো অব্যাহত আছে, এটা হচ্ছে একটা দিক। এবং এটার সাথে সাথে যে আপনাদের যে মাননীয় বিরোধী দলের যে আশঙ্কা যে আপনারা প্রকাশ করছেন, এটা আমরা একটু যোগসূত্র দেখতে পাচ্ছি এখানে। কারণ এই যারা উইথড্র করে চলে গেল, এরা কারা? নিশ্চয় চেয়ারম্যানের কারণে উইথড্র করে নেই। যারা উইথড্র করে চলে গেছে তারা বোধহয় এই ইসলামিক ব্যাংকটাকে বিপদে ফেলতে চাচ্ছে, এবং এর পেছনে কারো হাত আছে আমরা বিশ্বাস করি, কোন কোন শক্তির হাত আছে। তারা চায়, আসলে তারা ইসলামিক ব্যাংকের ফেল করতে চায়, ইসলামিক ব্যাংকটাকে তারা ফেল করে রাজনৈতিকভাবে ফায়দা উসুল করতে যাচ্ছে। এখানে ইসলামিক ব্যাংকের ভালোর জন্য কেউ বলছে, আমি সেটা বিশ্বাস করতে চাই না মাননীয় স্পিকার। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিকভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি না আমরা যে কথাগুলো বলি আর্থিক শৃঙ্খলার কথা, আমরা যখন বলি ম্যাক্রো স্টেবিলিটির কথা, আমরা যখন বিনিয়োগের কথা বলি, আমরা কিন্তু কথাগুলো অক্ষরে করে পালন করি। আপনি বিএনপির বিগত দিনের সরকারগুলোর ইতিহাস যদি আপনি দেখবেন,
আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন নাই, শেয়ার বাজার নিয়ে কোনো প্রশ্ন নাই, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় বিএনপির সময় সবচেয়ে সচল ছিল। সেই জায়গা থেকে তো আমরা সরে দাঁড়াই নাই, আমরা বরঞ্চ আরো ভালোর দিকে যাচ্ছি। এখন বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার ওনাদের পিটিশনে একটা জায়গা আমি আসছি, যে ওনারা বলছেন ফেসিবাদ পরবর্তী সময়ে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে পথে অগ্রসর হচ্ছিল। 1 বছরের ব্যবধানে ব্যাংকের মুনাফা 108 কোটি টাকা থেকে বেড়ে 137 কোটিতে উন্নীত হয়। ঠিক এমন সময় দখলদারি ইত্যাদি ইত্যাদি, এটার একটা হিসাব আমি মাননীয় স্পিকার দিচ্ছি। ব্যাংকটির ব্যবস্থাপনার স্বার্থে যে 2 বছরের ওনারা প্রফিটের কথা বলছেন, ওই 2 বছরের ব্যাংকের যে প্রভিশন, প্রায় 70,000 কোটি টাকার মতো প্রভিশন ওনারা ওই বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে, তার পরের বছরও ক্যারি ফরওয়ার্ড করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ এটা আসলে ওই প্রভিশন যদি আপনি দেখান যে এনপিএল নন পারফরমেন্স লোনে, এটা বিশাল ক্ষতির অবস্থানে ছিল। সুতরাং দিস ইজ উইন্ডো ড্রেসিং, এটা প্রফিট না মাননীয় স্পিকার, দিস ইজ উইন্ডো ড্রেসিং। একজন বক্তা এখানে বলেছেন ইসলামিক ব্যাংক শুধুমাত্র একটা ব্যাংক নয়, এটা একটা ইকোসিস্টেম। সঠিকভাবে বলেছেন, ইট ইজ অ্যান ইকোসিস্টেম। এই ব্যাংকটাকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে মাননীয় স্পিকার, এই ব্যাংকটিকে ঘিরে যে সুবিধাবাদী রাজনীতিতে অর্থায়নের যে প্রক্রিয়া চলছে, এটা শুধু ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এবং আমি বিশ্বাস করি এই ইকোসিস্টেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেটা আমি একটু আগেই বলছিলাম, ওইটা আবার রিপিট করি। 2025 সালের শেষে ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ 94,000 কোটি টাকায় পৌঁছেছে, যা ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর 51%। 31শে ডিসেম্বর 2024 তারিখে ব্যাংকটির 69,000 কোটি টাকা প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে, যেটা একটু আগে বলেছিলেন। আর একটু স্পেসিফিক্যালি বলছি, আমি 70,000 কোটি টাকার মতো প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে ইসলামিক ব্যাংক। পরবর্তীতে 31 ডিসেম্বরের 2025 তারিখে 84,000 কোটি টাকার প্রভিশন ডেফারেল সুবিধা নিয়েছে। সুতরাং 2026-এর প্রথম প্রান্তিকে ব্যাংকটি প্রায় 268 কোটি টাকা নিট লোকসান করেছে, প্রফিট করেনি, লোকসান করেছে। সো এইটা কথা হচ্ছে, আপনারা বলছেন এই ব্যাংকের এই ব্যাংকটির যে সফলতার কথা বলেছেন, সেটাও আমি বুঝলাম। আপনি উইথড্রয়ালের ব্যাপারটা আমি আবারও বলি, যে যখন স্বৈরশাসকের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় ইসলামিক ব্যাংক যখন টেক ওভার হয়, স্বৈরশাসকের লোকজন যখন টেক ওভার করেছে বলে আপনারা বলছেন, তখন কি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা প্রত্যাহার করেছিল? করে নাই। এই জন্য আমি বলছি, একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ ডিপোজিটারদের সাথে, ডিপোজিটার ব্যাংকের গ্রাহকের সাথে ব্যাংকের চেয়ারম্যানকে
এটা তাদের কোনো সম্পর্কিত কোনো ব্যাপার নয়। মাননীয় স্পিকার, আপনারা শেয়ার বৈধ মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছেন, ভালো কথা। আসলে পুরো প্রসেসটাই তো তাই। আমি আপনারা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। মানে স্পিকার, ফুল এখন যে প্রসেসটা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, সেটাই তো উদ্দেশ্য। সরকার তার বৈধ মালিকের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক বর্তমানে করছে। এবং বাংলাদেশ ব্যাংক যেখানে শঙ্কা প্রকাশ করছে, বাধাগ্রস্ত হচ্ছে, যে যাদের মাধ্যমে পরিচালিত হলে গ্রাহকদের অসুবিধা হবে, শেয়ার হোল্ডারের অসুবিধা হবে, সেই জায়গায় পরিবর্তনটা আনছে। এবং সেই পরিবর্তন আনার অধিকার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক আইনের পরিপ্রেক্ষিতে আছে। সেই কাজটি তারা করছে। এখানে আপনাদের আপত্তির আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এবং এর মাধ্যমে এটা একটা আইনও তো আছে, সময়সীমাও নির্ধারিত আছে, কতদিনের মধ্যে এটা বাংলাদেশ ব্যাংকে করতে হবে। তা আপনারা একটু অপেক্ষা করুন না, দেখুন শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে কাজটি হাতে নিয়েছে সেটা তারা সফলভাবে করতে পারে কিনা। আমরা তো দেখেছি, আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। এটা কোনো ইসলামী ব্যাংকের মধ্যে সীমিত নয়। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যখন মারা গেল, তোমরা গেলে কোথায়, মাহমুদপুরে রামিসা। মাননীয় স্পিকার, আমরা প্রতিটি ক্ষেত্রে মবক্রেসির যে একটা টেন্ডেন্সি আমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখতেছি। রামিসা যখন মারা গেল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আমাদের ল মিনিস্টার গেলেন। ওখানে আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? টোটাল মবক্রেসি, উচ্ছৃঙ্খলতা। এবং যেখানেই কোনো কিছু ঘটছে সেখানেই মবক্রেসি, সেখানেই উচ্ছৃঙ্খলতা। একটা রাজনৈতিক অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যাপারে আমি কেন এই কথাটা বলছি, যে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ছাড়া কোনো দেশ এগোতে পারে না। এবং যে কারণে বাংলাদেশ ব্যাংকে যিনি দায়িত্ব নিয়েছেন, একজন বলেছেন উনি ঋণ খেলাপি না, গভর্নর সাহেব ঋণগ্রস্ত। মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই? হ্যাঁ, ও তো তাইলে ব্যাংক করেছেন কি জন্য? তাহলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? আসলে তো ব্যাংক, আমি তো বলছি, মাননীয় মন্ত্রী, আমার মনে হয় 5 মিনিটে আপনি সাম আপ করতে পারবেন। another 5 minutes. থ্যাংক ইউ। একজন ভদ্রলোক, একজন গভর্নর বাংলাদেশের খুব ভালো কাজ করছে। আমাদের ফিডব্যাক হচ্ছে প্রাইভেট সেক্টর বলেন, সর্বস্তরের মানুষ একটা গভর্নরকে বলছে, অনেকদিন পরে একজন গভর্নর আসছে যে ডিসিশন দিতে পারছে, সঠিক ডিসিশন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল। আপনারা একটা ঋণগ্রস্ত বলে তাকে আন্ডারমাইন করতেছেন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনাদের চিন্তার প্রতিফলন। আপনারা কোনোভাবেই সঠিক কাজটাকে গ্রহণ করতে রাজি নেই। আপনারা চেয়ারম্যানের কারণে আপনারা টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছেন। তাদের এখানে একটা যোগসূত্র আছে, যারা টাকা নিয়ে যাচ্ছে, যারা ব্যাংকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ব্যাংকের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা এই প্রস্তাবটা আজকে এনেছেন, তাদের মধ্যে একটা যোগসূত্র আছে বলে তো মনে হয় আমাদের কাছে। সুতরাং মাননীয় স্পিকার, আমি শেষ করছি এই কথাটা বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এটা বারবার আমাদের সরকার বারবার প্রমাণ করেছে এটা। এবং
আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে যে ভঙ্গুর অর্থনীতি আমরা হাতে নিয়েছি, এটাকে আমরা স্থিতিশীল এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য ফিনান্সিয়াল সেক্টরের গুরুত্ব যে কত, ফিনান্সিয়াল সেক্টরের যে গুরুত্বপূর্ণ, সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি। এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনারাই তো বলেছেন শহীদ জি এটা বিল করেছে, তাহলে তো আরো বেশি নিশ্চিত থাকবে, এটা তো চিন্তার কোনো কারণ নাই। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না, মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দকে বলছি আমি, এমন কোনো কাজ করবেন না যে বাংলাদেশের মানুষ হতাশ হয়। একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, একটা বিশাল সমর্থন নিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে, এটাকে একটু সময় দেন। যে কোনো কারণে, যে কোনো ভাবে আপনারা একটা অস্থিতিশীল অবস্থা যদি সৃষ্টি করে বাংলাদেশের মানুষের কাছে যদি মনে হয় আপনারা এই কাজটা করছেন, এটা আপনাদের রাজনীতির জন্য ভালো হবে না। আমরা চাই একটা স্থিতিশীল বাংলাদেশ। সুতরাং এই যে ব্যাংকের বাইরে যারা আছে, ব্যাংকের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আইনের চোখে তারা কিন্তু দোষী। বিএনপি সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে, আইনের চোখে তারা দোষী। কোন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সামনে ভিতরে বাইরে বিশৃঙ্খলা করার অর্থ তার শাস্তিযোগ্য অপরাধ, এবং এটার জন্য 2 বছরের জেল হতে পারে। কিন্তু বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যশীল, এবং আমরা কিন্তু অসম্ভব টলারেন্সের মাধ্যমে সরকার পরিচালনা করছি। এই যে এত বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সরকার কিন্তু খুবই ধৈর্যের সাথে দেশ পরিচালনা করছে। আমি আশা করব আপনারা সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ, যা বিএনপি যে আগামীর বাংলাদেশ গড়ার যে শপথ নিয়েছে, সেটা আপনাদের বাদ দিয়ে তো না, আপনাদেরকে নিয়েই তো আমরা করতে চাই। কারণ আপনারা তো নির্বাচিত হয়ে এসছেন, আমরা না হয় বেশি এসছি, আপনারা কম আসছেন, কিন্তু আপনারা তো নির্বাচিত। আমার অনুরোধ, আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। প্রতিটি জায়গায় এই ধরনের ছোটখাটো ইস্যু নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজনৈতিকভাবে আপনারা খুব বেশি লাভবান হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর আলোচনা এখানেই সমাপ্ত হলো। Not on this, I will not allow anything on this. এর বাইরে যদি পয়েন্ট অফ অর্ডারের সীমাবদ্ধতা আছে, আপনি বিরোধী দলের উপনেতা, আপনি এদের কমেন্টের উপরে পাল্টা কোনো কমেন্ট করা সঠিক হবে না। আপনি কোন বিষয়ের উপর, আচ্ছা মাইক দেন, কোন বিষয়ের উপর বলতে চান? আমার প্রস্তাব হচ্ছে যে আজকে দুই পক্ষের বক্তব্যে যথেষ্ট গ্যাপ ডিফারেন্স পাওয়া যাচ্ছে, এবং নানা রকম হুমকি দুমকি আমরা এখানে শুনছি। তা আমার প্রস্তাব হচ্ছে আপনি একটা পার্লামেন্টারি তদন্ত কমিটি করে দেন, আর এখান থেকে এই তদন্ত কমিটি এই বিষয়টাকে সুচারুভাবে দেখবে। বাংলাদেশ ইসলাম ব্যাংক শুরু থেকে আজ পর্যন্ত দেখার পরে যে রিপোর্টটা এখানে আসুক পার্লামেন্টে, তখন এই যে গভর্নমেন্ট চেঞ্জ, অন্যান্য চেঞ্জ যদি প্রয়োজন হয় আমরা একসাথে সেটা করব। কিন্তু ওনাদের বক্তব্যের যে স্পিরিট, আমরা টোটালি ডিফারেন্ট এটা মনে করি। কারণ কোন চেয়ারম্যান কি হয়, এটা হয়, কিন্তু এর আগের চেয়ারম্যানই তো সব লুট করে ফেলেছে, সমস্যা এখানে। মাননীয় বিরোধী দলের উপনেতা, এই সংসদে কোনো ঢালাও বক্তৃতা রাখার কোনো সুযোগ নাই। ওখানে আমি ঘোষণা করেছি যে স্বাভাবিকভাবেই বিতর্ক শেষ হয়েছে, দি মোশন হ্যাজ বিন টকড আউট। এটার উপরে আর কোনো আলোচনা, যে পয়েন্ট অফ অর্ডার আপনি তুলেছেন, এই পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। দিস ইজ নট এ পয়েন্ট অফ অর্ডার।